আজ থেকে আমরা WBHA টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট 2 এর পার্ট বি এর কোশ্চেনগুলি সলভ করতে চলেছি। আগের দিন আমরা মডেল কোশ্চেন সেট 1 এর পার্ট বি এর কোশ্চেনগুলি সলভ করেছিলাম। আজ আমরা মডেল কোশ্চেন সেট 2 এর পার্ট বি এর কোশ্চেনগুলো সলভ করব। আমি কোনো ধরনের পার্টের কোশ্চেন সেভাবে সলভ করছি না, কিন্তু যদি প্রবলেম তোমাদের থেকে থাকে এবং সকলের যদি সেভাবে প্রবলেম হয়ে থাকে তবে আমি পার্ট এর কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করে দেব। আজ আমরা বেসিক্যালি পার্ট বি এর কোশ্চেনগুলো আলোচনা করব। পার্ট বি এর কোশ্চেনগুলোর মধ্যে থেকে প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, প্রথম কোশ্চেনটি হলো ড্যাশ ডেটা সিলেক্টরের কাজ করে। তোমরা জানো মাল্টিপ্লেক্সার ডেটা সিলেক্টরের কাজ করে এবং ডিমাল্টিপ্লেক্সার ডেটা ডিস্ট্রিবিউটরের কাজ করে। তো এখানে অ্যান্সার হবে মার্কস বা মাল্টিপ্লেক্সার। ডেটা সিলেক্টরের কাজ করে মার্কস বা মাল্টিপ্লেক্সার। দ্বিতীয় কোশ্চেনটি আছে একটি ডেটাবেসে 5টি অ্যাট্রিবিউট থাকলে তার ডিগ্রি হবে ড্যাশ। তো আমরা জানি ডেটাবেসে যতগুলি অ্যাট্রিবিউট বা কলাম সংখ্যা থাকে সেই টেবিলের ডিগ্রি ঠিক সেটাই হয়। তো এখানে বলে দিয়েছে একটি ডেটাবেসে 5টি অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ 5টি কলাম আছে, তবে তার ডিগ্রি কত হবে? তার ডিগ্রি হবে 5। আমরা দেখব পরবর্তী কোশ্চেনগুলো, এবং পরবর্তী কোশ্চেন দেখতে গেলে আমরা প্রথমে দেখতে পারবো এনআইসি এর পূর্ণরূপ কি। তো এনআইসি এর পূর্ণরূপ কি? এনআইসি এর পূর্ণরূপ হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেক্সট কোশ্চেন, HTML এ কত রকম লিস্ট আছে? তোমরা জানো HTML এ সাধারণত দু ধরনের লিস্ট আছে, একটি হলো অর্ডার্ড লিস্ট, অপরটি হলো আনঅর্ডার্ড লিস্ট। তো এখানে অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডিবিএমএস নয়? তোমরা জানো MS অ্যাক্সেস একটি ডিবিএমএস এর উদাহরণ, MySQL একটি ডিবিএমএস এর উদাহরণ এবং ওরাকেল একটি ডিবিএমএস এর উদাহরণ। তোমরা পড়েছো MS এক্সেল, এবং সেই MS এক্সেলটি কি? MS এক্সেল আসলে একটি স্প্রেডশিট। তো আমাকে এখানে বলেছে নিম্নলিখিত কোনটি ডিবিএমএস নয়। যেহেতু বলেছে ডিবিএমএস নয়, সেহেতু এখানে অ্যান্সার হবে MS এক্সেল। তো পরবর্তী কোশ্চেন আছে ডেটা সম্বন্ধে ডেটাকে বলা হয় ড্যাশ। ডেটা সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটা ডেটা। তোমরা অনেক জায়গায় পাবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা MCQতেও পেতে পারো আবার SAQতেও পেতে পারো, যে মেটা ডেটা কাকে বলে। তো মেটা ডেটা কাকে বলে? ডেটার সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটা ডেটা। আর এখানে আছে ডেটার সম্বন্ধে ডেটাকে কি বলা হয়? ডেটার সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটা ডেটা। পরবর্তী কোশ্চেন, 16:1 মার্কসের সিলেকশন লাইন বা সিলেক্ট লাইনের সংখ্যা কত? আমরা জানি মার্কসের 16:1 বা 8:1, এখানে যে নাকি 8 বা 16 এগুলোকে বলা হয় ইনপুট লাইন, এবং এগুলো নির্ভর করে কার উপরে? এগুলো নির্ভর করে সিলেকশন লাইনের উপরে। তো যদি আমরা একটি ফর্মুলা দেখি, ফর্মুলাতে বলা থাকে 2n = n, অর্থাৎ মার্কসে 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য n সংখ্যক সিলেকশন লাইন হয়। একইভাবে এটাকে যদি আমরা দেখি 2n, n এর মান আমরা কত জানি? n এর মান যদি আমরা এখানে যদি 4 পুট করি তাহলে পাই আমরা 16, আর n এর মান এখানে আমরা কত দিয়েছিলাম? 4 দিয়েছিলাম। স্বাভাবিকভাবে 16:1 মার্কসের জন্য সিলেকশন লাইনের সংখ্যা হবে 4টি। এটি যদি আসতো 8:1 বা 8:1 মার্কসের জন্য কতগুলি সিলেকশন লাইনের প্রয়োজন? তাহলে অ্যান্সার হতো 3টি। যদি বলতো 4:1 ইনপুট লাইনের জন্য মার্কসে কতগুলি সিলেকশন লাইনের প্রয়োজন? তাহলে অ্যান্সার হতো 2টি। পরবর্তী কোশ্চেন, MS এক্সেল এর ফাইল এক্সটেনশন হলো ড্যাশ। MS এক্সেল এর ফাইল এক্সটেনশন কি? .xlsx। কোনো জায়গায় যদি তোমরা দেখে থাকো .xls আছে তবে সেটিও অ্যান্সার হবে, কিন্তু যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে MS এক্সেল 2007 এ ফাইল এক্সটেনশন কি, সেক্ষেত্রে হয়ে যাবে .xlsx। পরবর্তী কোশ্চেনে বলছে নিচের কোনটি ভ্যালিড রিলেশনশিপ? আমরা জানি রিলেশনশিপ সাধারণত কত প্রকার? আমরা জানি রিলেশনশিপ সাধারণত 3 প্রকার। কি কি? একটি রিলেশনশিপ আমরা জানি 1:1, অপরটি জানি 1 to many, অপরটি জানি many to many। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 1 to 0। 1 to 0 মানে কি? একের সাথে কারণ নেই, এরকম ধরনের যদি কখনো কোনো বাস্তবে কিছু এক্সিস্টই করে না, তো সেক্ষেত্রে এটা তো হবেই না। পরেরটা আছে 1:1, আমরা পড়েছিলাম 1:1 রিলেশনশিপ, তো এটা ঠিক। পরেরটা আছে 0 to 1 এবং 0 to 0। তো অ্যান্সার কি হয়ে যাবে? নিচের কোনটি ভ্যালিড রিলেশনশিপের উদাহরণ? 1:1। আর রিলেশনশিপ যদি বলে কয় প্রকার? রিলেশনশিপ প্রধানত 3 প্রকার। একটি হচ্ছে 1:1, অপরটি কি
2 নাম্বার যদি বলে 2 নাম্বার কি, একটি হচ্ছে 1:many, অপরটি 3 নাম্বার কি রিলেশনশিপ, 3 নাম্বার রিলেশনশিপটি হচ্ছে many:many, m:n দিয়ে এটাকে প্রকাশ করা হয়। রিলেশনশিপ প্রধানত এই 3 প্রকার। পরবর্তী কোশ্চেনে বলেছে ডেটা সম্বন্ধে ডেটাকে কি বলা হয়। ডেটা সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটাডেটা, আমরা একটু আগেই পড়লাম। পরের কোশ্চেনে বলা হয়েছে 2:4 ডিকোডারে ইনপুট লাইনের সংখ্যা কত। 2:4 ডিকোডারে ইনপুট লাইনের সংখ্যা বলেছে। দেখবে প্রথমে যেটি বলে দেবে, অর্থাৎ এখানে বলা আছে কি 2:4, প্রথমে কি বলা আছে 2, তো এখানে যেটি প্রথমে বলা থাকবে সেটা হচ্ছে হয় অলওয়েজ ইনপুট সংখ্যা এবং শেষেরটি হয় অলওয়েজ আউটপুট সংখ্যা। তো এখানে বলেছে কি 2:4 ডিকোডারের ইনপুট লাইনের সংখ্যা কত। অ্যান্সার কটি হবে, অ্যান্সার হবে 2টি। পরেরটি বলেছে কি, পরেরটি বলেছে ইমেল এর সঙ্গে কোনো ফাইলকে ড্যাশ হিসাবে পাঠানো হয়। অর্থাৎ ইমেলের সাথে যখন আমরা কোনো ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই, তো ফাইলটাকে কি হিসাবে পাঠানো হয়, ফাইলটাকে পাঠানো হয় অ্যাটাচমেন্ট হিসাবে। পরের কোশ্চেন বলেছে নেটওয়ার্ক শেয়ার করা যায় ড্যাশের সাহায্যে। এই যে একটা নেটওয়ার্ককে শেয়ার করা যায় কিসের সাহায্যে, নেটওয়ার্ককে শেয়ার করা যায় হাবের সাহায্যে। পরের কোশ্চেন বলেছে বুলিয়ান বীজগণিত অনুসারে a প্লাস a বার এর মান কত। a প্লাস a বার এর মান হবে অলওয়েজ a। কিছু কিছু ক্ষেত্রে এটার মান 1ও হতে পারে, কিন্তু এখানে হবে a। পরের কোশ্চেন বলেছে গাইডেড মিডিয়ার উদাহরণ হলো এয়ার, লাইট, সাউন্ড, ওয়াটার। তো আমরা জানি কি গাইডেড মিডিয়া কিসের উপরে বেসিক্যালি কাজ করে, গাইডেড মিডিয়া বেসিক্যালি কাজ করে সাউন্ডের উপর, অর্থাৎ ভয়েস ট্রান্সফারের ক্ষেত্রে। তো অ্যান্সার হবে এখানে সাউন্ড। পরের কোশ্চেন বলেছে হাফ অ্যাডারে ক্যারি অর্থাৎ সি এর মান কত। এটা আমাদের করতে হলে আমাদের ফার্স্টেই হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটি জানতে হবে। আর হাফ অ্যাডারের সংজ্ঞায় আমরা জেনেছি যে হাফ অ্যাডারের সাহায্যে দুটি বাইনারি বিটের বা দুটি বাইনারি চলরাশির যোগফল নির্ণয় করা হয়। মনে করো আমরা এখানে দুটো বাইনারি চলরাশি নিলাম এ এবং বি, এবং তাদের যোগফল করে আমরা কি পাই, সাধারণত যোগফলে দুটো জিনিস পাই, একটা সাম, অপরটি পাই হচ্ছে ক্যারি। এই সাম কি, সাম হচ্ছে যোগফলটি এবং ক্যারি যেটা আমাদের পাশের ঘরে গিয়ে যোগ হয়। এরপরে আমরা এ আর বি এর ট্রুথ টেবিলটি করব। এ আর বি এর ট্রুথ টেবিল করলে প্রথমে পাই আমরা 0 0, পরেরটি পাই 0 1, তারপরেরটি পাই 1 0 এবং লাস্টেরটি পাই 1 1। এরপর বলেছে সাম, সামের মানটা আমরা কি করে পাই। দেখবে 0-র সাথে 0 যোগ করলে কি আমাদের কোনো ধরনের যোগফল আমরা পাই না, সেহেতু সামের ঘরে 0, এবং কোনো ধরনের আমাদের ক্যারি বা হাতে ধরার কোনো ব্যাপারও থাকে না, এই জন্য এখানেও 0। এবার যদি 0-র সাথে 1 যোগ করতে হয়, 0-র সাথে 1 যোগ করলে আমরা যোগফল পেতে পারি কি 1, কিন্তু আমাদের কিছু হাতে ধরতে হলো না, এই জন্য ক্যারির ঘরে 0। এবং 1 0-র ক্ষেত্রে কি পাই, 1 0-র ক্ষেত্রে একইভাবে শুধু যোগফল হিসাবে 1ই পাই, ক্যারি হিসাবে আমরা কিছু পাই না, এই কারণে ক্যারির ঘরে 0। কিন্তু যদি 1 1 দেখি, 1 1-এ বেসিক্যালি আমরা যোগ করলে পাই কত, 2, কিন্তু যেহেতু এটা বাইনারি সংখ্যার যোগ, সেহেতু 1 1-এ আমরা কখনো 2 লিখতে পারি না, কারণ বাইনারি সংখ্যায় 0 আর 1-এর বাইরে কিছু হয় না, সেহেতু সামের ঘরে আমরা লিখব 0 আর ক্যারির ঘরে আমরা লিখব 1। যদি তোমাদের হাফ অ্যাডার বা ফুল অ্যাডার বা হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর সংক্রান্ত কোনো ধরনের কিছু জানার থাকে তোমরা বলতে পারো কমেন্ট বক্সে, আমি তাহলে সেগুলো নিয়ে সেপারেটলি আলাদাভাবে ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেব। তো এখানে আমরা ক্যারি দেখতে পাচ্ছি কোথায়, লাস্টেরটায় ক্যারির ঘরে 1 এসছে বা ক্যারির ঘরে অ্যাক্টিভ হয়েছে। আর এটা কিসের উপরে বেস করে হয়েছে, এটা হয়েছে এই লাইনের এ আর বি এর উপরে বেস করে। এই লাইনে আমরা এ বি দেখতে পাচ্ছি, এর ঘরেও 1, বি এর ঘরেও 1, অর্থাৎ এও অ্যাক্টিভ বিও অ্যাক্টিভ, এই জন্য এখানে অ্যান্সার হবে শুধুমাত্র এবি। পরের কোশ্চেন বলেছে আইপি অ্যাড্রেসের প্রতিটি অক্টেটের মান সর্বোচ্চ ড্যাশ হতে পারে। আমরা জানি আইপি অ্যাড্রেসের অক্টেট 8 বিট চওড়া, আর আইপি অ্যাড্রেসের অক্টেটের সর্বোচ্চ মান হতে পারে 255 বা 255। পরের কোশ্চেন বলেছে 6টি কলাম ও 25টি রো বিশিষ্ট টেবিলের কার্ডিনালিটি হলো ড্যাশ। ডিবিএমএস-এ আমরা জানি একটি টেবিলের কলাম সংখ্যাই হলো, সর্বমোট কলাম সংখ্যাই হলো ওই টেবিলের ডিগ্রি, এবং সর্বমোট রোয়ের সংখ্যা হলো ওই টেবিলের কার্ডিনালিটি। তো এখানে আমাকে চেয়েছে যে কার্ডিনালিটি কত, আর এখানে আমরা রো দেখতে পাচ্ছি সর্বমোট রো সংখ্যা 25টি, সো এখানে কার্ডিনালিটি হবে 25। পরের কোশ্চেন বলেছে HTML-এ
ইমেজ ব্যবহারের জন্য প্রয়োজনীয় ট্যাগটি কি? আমরা জানি HTML এ কোনো ধরনের ইমেজ বা ছবি অ্যাড করার জন্য IMG ট্যাগ ব্যবহার করতে হয়। তো এখানে কোন ট্যাগটির প্রয়োজন? IMG ট্যাগের প্রয়োজন। পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, DBA এর সম্পূর্ণ নাম হলো ড্যাশ। DBA এর সম্পূর্ণ নাম কি? DBA এর সম্পূর্ণ নাম হলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। পরবর্তী কোশ্চেন আছে, কোন কি এর সাহায্যে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করা যায়? মনে করো DBMS এ দুটো টেবিল আছে, আর এই দুটো টেবিলের মধ্যে লিঙ্ক আপ বা রিলেশনশিপ আমরা কোন কি এর মাধ্যমে তৈরি করতে পারবো? সবসময় এটি মনে রাখবে, আমরা এটা প্রাইমারি কি এর মাধ্যমে করে থাকি। তো অ্যান্সার এখানে হয়ে যাবে প্রাইমারি কি। পরের কোশ্চেন, নিচের কোনটি DBMS এর উদাহরণ নয়? একটু আগেও করেছি। এখানে DBMS এর উদাহরণ নয় কোনটি? MS Excel। কারণ কি? MS Excel একটি স্প্রেডশিট, এটা কোনো ডেটাবেস বা DBMS এর উদাহরণ নয়। পরের কোশ্চেন বলেছে MS Excel 2007 এ বাই ডিফল্ট রিবন কটি? তো MS Excel 2007 এ বাই ডিফল্ট রিবনের সংখ্যা হবে কটি? 7টি। পরের কোশ্চেন, MS Excel 2007 এর ফাইল এক্সটেনশন হলো, একটু আগেই করেছি এটা। MS Excel 2007 এর ফাইল এক্সটেনশন কি? .xlsx এটি না, অ্যান্সার হবে .xlsx। সি রাইট অ্যান্সার। এরপর আমরা দেখব যে 18 নম্বরের তোমাদের SAQ কোশ্চেনগুলি আসবে সেগুলি নিয়ে। তো এখানে ফার্স্ট যেটি বলা আছে, ফার্স্ট কোশ্চেনটি আছে UDP এর পূর্ণ রূপ কি বা পূর্ণ নাম কি? তো UDP এর পূর্ণ রূপ কি? UDP এর ফুল ফর্ম হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। UDP এর ফুল ফর্ম কি? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো আমরা দেখব পরবর্তী কোশ্চেন, এর সাথে আরো একটি কোশ্চেন আছে। কোশ্চেনটি হলো, চ্যানেল ক্যাপাসিটি বলতে কি বোঝো? তো চ্যানেল ক্যাপাসিটি বলতে কি বোঝো? আমরা জানি, আমি আস্তে আস্তে বলবো, তোমরা ভিডিওটি পজ করে দরকার হলে আরেকবার শুনে নেবে, কিন্তু আস্তে আস্তে শুনবে। চ্যানেল ক্যাপাসিটি কি? চ্যানেল ক্যাপাসিটি হলো ট্রান্সমিশন মাধ্যমের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও কোনো একটি অবস্থায় কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করা সম্ভব তাকে ওই ট্রান্সমিশন মিডিয়াম বা মাধ্যমের চ্যানেল ক্যাপাসিটি বলে। যদি না বুঝতে পারো আরেকবার শুনে নাও। দেখো, ট্রান্সমিশন মাধ্যম মানে কি? যেটার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হয়। মনে করো এটা একটা লাইন, এর মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হয়। এবার একটা লাইন বা একটা তারের জানোই যে একটা সীমাবদ্ধতা থাকে, যে হাইয়েস্ট সেই তারের মধ্যে দিয়ে ততটুকুই ডেটা যেতে পারে। তো এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই যে এই কমিউনিকেশন চ্যানেলটা, এটার মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট হতে পারে বা ট্রান্সমিট করা সম্ভব, তাকে এই যে ট্রান্সমিশন মিডিয়াটা, এর চ্যানেল ক্যাপাসিটি বলা হয়। পরের কোশ্চেন বলেছে, স্ট্রং এন্টিটি বলতে কি বোঝো? স্ট্রং এন্টিটি বলতে কি বোঝো? খুবই সিম্পল কোশ্চেন। তোমরা বলবে যে এন্টিটির প্রাইমারি কি থাকে সেই এন্টিটিকে বলা হয় স্ট্রং এন্টিটি। স্ট্রং এন্টিটি কি? যে এন্টিটির প্রাইমারি কি থাকে তাকে বলা হয় স্ট্রং এন্টিটি। পরের কোশ্চেন বলেছে উইক এন্টিটি কাকে বলে? একইভাবে বলবে, একটু ডিফারেন্ট হবে, বলবে যে এন্টিটির কোনো প্রাইমারি কি থাকে না তাকে বলা হয় উইক এন্টিটি। পরের কোশ্চেন বলেছে হোম পেজ কাকে বলে? তোমরা কি বলবে? কোনো ওয়েব পেজ ওপেন করলে যে পেজটি আমরা সর্বপ্রথমে দেখতে পাই বা যে পেজটি প্রথমে প্রদর্শিত হয় তাকে বলা হয় হোম পেজ। পরের কোশ্চেন বলেছে ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো। এটি ঠিক এসিকিউ এর ভিতরে আসে না এই কোশ্চেনটি, তাও যখন দিয়েছে সলভ করে দেখিয়ে দিচ্ছি। ডেসিমেল টু বাইনারি এনকোডার ট্রুথ টেবিলটি কি? দেখো, আমাদের কি বলেছে? ডেসিমেল টু বাইনারি এনকোডার। ডেসিমেল মানে আমরা কি জানি? 10, আর বাইনারি মানে জানি আমরা কি? 2, অর্থাৎ 0 আর 1। তো ডেসিমেল টু বাইনারি এনকোডার যখন নাকি বলেছে, আমরা কি করব? ডেসিমেল মানে যেহেতু আমরা 10 জানি, আমরা এখানে লিখে নেব D0, D1, D2,
D3, D4, D5, D6, D7, D8 and D9 এই হলো 10টি। এর সাথে সাথে 10টার জন্য যেহেতু এদিকে আমাকে 10টা লাইন করতে হবে, সেহেতু এপাশে আউটপুটের দিকে আমাকে চলরাশি লিখতে হবে 4টি, যেগুলো কি কি, যেগুলো আমরা লিখতে পারি B0, B1, B2 and B3। তোমরা চাইলে এগুলোর নাম অন্য কিছুও দিতে পারো, সেটা খুব একটা বড় ব্যাপার না। এরপর কি করব, এরপরে ট্রুথ টেবিলটি করার জন্য প্রথমেই করব কি, এপাশে আমরা ট্রুথ টেবিল করব। এপাশে ট্রুথ টেবিল কি করে করব, 0 0 0 0 0 0 0 1 এভাবে এপাশে ট্রুথ টেবিলটাকে ফিল করব এবং একইভাবে এপাশে কোনাকুনি 1 লিখব এবং বাকি যে 10টা ঘর আছে, 9টা ঘর আছে, সেগুলোতে 0 দিয়ে ফিল করব। পরের ঘরে ফার্স্ট ঘরটা 0 দেব, পরেরটাতে 1 দেব, তারপরের যে ঘরগুলো থাকবে সেগুলোকে 0 দিয়ে ফিল করব। এভাবে পুরো ট্রুথ টেবিলটি কমপ্লিট করতে হবে। তোমাদের যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তাহলে সেপারেটলি এটিকে ভালোভাবে আলাদা করে আমি করে তোমাদের জন্য একটি ভিডিও করে প্রকাশ করে দেব। পরের কোশ্চেনটি বলেছে একটি 2:4 ডিকোডারের লজিক সার্কিটটি লেখো। তো 2:4 ডিকোডারের লজিক সার্কিটটি দেখতে অনেকটি এরকম হবে, বাট আমি পুরোটি এখানে করছি না। যদি কারো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি সেপারেট একটি ভিডিওর মাধ্যমে এই ডিকোডার বা এনকোডার জাতীয় এই ধরনের কোশ্চেনগুলো সলভ করে দেখিয়ে দেবো। তো 2:4 ডিকোডারের লজিক সার্কিট কেমন হবে, 2:4 ডিকোডারের লজিক সার্কিট অনেকটা এরকম হবে। টোটালে হবে 4টে লাইন, যেগুলো অ্যান্ড গেট দ্বারা থাকবে এবং 4টে সেপারেট আউটপুট হবে। আর এইগুলো চলরাশিগুলো একটি থাকবে এ বার বি বারে, একটি থাকবে এ বার এবং বি থেকে শুরু, অপরটি থাকবে এ বি বার লাইন থেকে শুরু এবং একটি থাকবে এ আর বি লাইন থেকে শুরু, এবং লাস্টে এগুলো হচ্ছে 4টে সেপারেট আউটপুট হবে। তো আমি এটি এখানে খুব ক্লিয়ার ভাবে দেখালাম না, যদি কারো অসুবিধা থেকে থাকে একটু বই দেখতে পারো, আর যদি তাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি সেপারেট ভিডিওতে এগুলো নিয়ে বুঝিয়ে করিয়ে দেব। পরের কোশ্চেন বলেছে অল্টারনেট কি কাকে বলে। তোমরা ডিবিএমএস এ বিভিন্ন কি সম্পর্কে জেনেছো, তার মধ্যে থেকে একটি কি হলো অল্টারনেট কি। এই অল্টারনেট কি কাকে বলে, একটি টেবিলে আমরা জানি একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে, এর মধ্যে থেকে কি হয়, ডেটাবেস ডিজাইনাররা একটি কিকে প্রাইমারি কি হিসাবে মনোনীত করে এবং এই প্রাইমারি কি ছাড়া বাকি যে সমস্ত কিগুলি পড়ে থাকে তাদেরকে বলা হয় অল্টারনেট কি। পরের কোশ্চেন এর সাথেই অথবাতে আছে ডেটা ডিকশনারি এর কাজ কি। ভালোভাবে পড়বে, এখানে বলেনি ডেটা ডিকশনারি কাকে বলে, এখানে বলেছে ডেটা ডিকশনারি এর কাজ কি। তো ডেটা ডিকশনারি এর কাজ কি, ডেটা ডিকশনারি এর কাজ হলো ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে ডেটাবেস গঠন করা, এবং অপর কাজটি হলো ডেটা ডিকশনারি ডেটার মালিকানা অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। তো পরের কোশ্চেন বলেছে এমএস এক্সেলে ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লেখো। এমএস এক্সেলে আমরা ফর্মুলাও দেখেছি, ফাংশন দেখেছি, তো ফর্মুলা ফাংশনের মধ্যে পার্থক্য কি। ফর্মুলা হলো কতকগুলি ভ্যালু, সেল রেফারেন্স, ফাংশন এবং অপারেটরের একটি সমন্বয়। আর ফাংশন কি, ফাংশন হলো এমএস এক্সেলে পূর্ব প্রস্তুত করা কিছু ফর্মুলা। যদি এগুলির কোনো ধরনের উদাহরণের প্রয়োজন হয় তাহলে তোমরা বলতে পারো ফর্মুলা কোনটি। ফর্মুলা হচ্ছে এটি, মনে করো একটি সেলের সাথে একটি সেলকে তুমি মাল্টিপ্লাই করবে, এই যে ইকুয়াল টু লিখে আমরা যেটা নাকি লিখলাম, এখানে দেখো বিভিন্ন ধরনের ভ্যালু আছে এবং ভ্যালু এর সাথে সাথে সেল রেফারেন্সও আছে এবং একটি অপারেটর, মাল্টিপ্লাই অপারেটর আছে। তো এই ধরনের যে জিনিসগুলো এগুলোকে বলা হয় এক একটা ফর্মুলা। আর ফাংশন কোনগুলো, ফাংশন হচ্ছে আগের থেকে এমএস এক্সেলে তৈরি করা থাকে, যেগুলোর উপরে বেস করে আমরা কোনো কাজ করে থাকি।
সেগুলোকে বলা হয় ফাংশন। যেমন মনে করো সাম, সাম লেখার পরে আমরা কি লিখি, সাম যেখান থেকে যোগফলটা শুরু করব এবং যেখানে গিয়ে শেষ করব। এই যে সাম জিনিসটা, এটা আগের থেকেই এমএস এক্সেলে তৈরি করা আছে, তাই সামকে আমরা বলতে পারি সাম হলো একটি ফাংশন। বাট আমরা যেটি নিজের থেকে লিখি সেগুলো হলো ইকুয়াল দিয়ে, আমরা যেগুলো নিজের থেকে লিখি সেগুলো হলো এক একটি ফর্মুলা। তো পরের কোশ্চেন আছে টিসিপি/আইপি লেয়ারগুলির নাম লেখো। দেখো টিসিপি মনে রাখবে সবসময়, টিসিপি/আইপিতে মতান্তরে 4টি বা 5টি স্তর থাকে এবং ওএসআই মডেলে 7টি স্তর থাকে। তো আমাকে বলেছে টিসিপি/আইপি এর লেয়ারগুলির নাম লেখো। এই লেয়ারগুলোর নাম মনে রাখার জন্য তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। তোমরা এটাকে মনে রাখতে পারো, ফিডেনেট্রো অ্যাপ। কি ফিডেনেট্রো অ্যাপ? ফিডেনেট্রো অ্যাপ, এটুকু যদি মনে রাখতে পারো তাহলেই দেখবে কাজ হয়ে যাবে। তো আমাদের জিজ্ঞেস করেছে কি, আমাদের জিজ্ঞেস করেছে টিসিপি/আইপি এর লেয়ারগুলোর নাম কি। তো ফি দিয়ে তোমরা মনে রাখতে পারো ফিজিক্যাল লেয়ার। তারপরে আমরা পড়েছিলাম ডে নেট্রো, ডে দিয়ে কি হতে পারে, ডে দিয়ে তোমরা বলতে পারো ডেটা লেয়ার বা ডেটা লিঙ্ক লেয়ার। অপরটি কি, নে দিয়ে তোমরা বলতে পারো নেটওয়ার্ক লেয়ার। ট্রো দিয়ে কি, তোমরা ট্রো বা ট্রা এটাকে দিয়ে তোমরা বলতে পারো ট্রান্সপোর্ট লেয়ার। এটাকে ফিডোনেট ট্রাই করবে তাহলে মনে রাখতে সুবিধা হবে। তো টয়রাফলা আকার দিয়ে তোমরা কি বুঝতে পারবে, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার, এবং অ্যাপ দিয়ে তোমরা মনে রাখতে পারবে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এখানে জিজ্ঞেস করেছিল টিসিপি/আইপি এর লেয়ারগুলির নাম কি, তোমরা সহজেই বলতে পারবে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার ও অ্যাপ্লিকেশন লেয়ার। পরের কোশ্চেন বলেছে দুটি এমটি ট্যাগের উদাহরণ দাও। এমটি ট্যাগ, দুটো এমটি ট্যাগ কি, অর্থাৎ যেই ট্যাগ কোনো কিছুকে কন্টেইন করে রাখে না সেগুলিকে বলা হয় এমটি ট্যাগ। আর এমটি ট্যাগের উদাহরণ কি, বিআর একটি এমটি ট্যাগ, আচ্ছা এইচআর এটিও একটি এমটি ট্যাগ। কারণ এই ট্যাগগুলি শুরু হলেও এই ট্যাগগুলি কোনো শেষের ট্যাগ নেই, এই কারণে এই ট্যাগগুলিকে বলা হয় এমটি ট্যাগ। তো এর সাথেই অথবার কোশ্চেন আছে মার্কিউই ট্যাগের কাজ লেখো। মার্কিউই ট্যাগের কাজ কি, মার্কিউই ট্যাগের সাহায্যে আমরা ওয়েব ব্রাউজারে যে কোনো টেক্সট, চিত্র বা লাইনকে স্ক্রিনের এক স্থান থেকে অন্য স্থানে চলমান করতে পারি। পরের কোশ্চেন বলেছে ফায়ারওয়াল বলতে কি বোঝো। ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল হলো এক সেট নিয়মনীতি বা রুলস যার মাধ্যমে কম্পিউটারে ইনকামিং ও আউটগোয়িং ডেটা প্রবাহ নিয়ন্ত্রিত হয় ও প্রয়োজনে তাকে ফিল্টার করে নেওয়া যায় বা ছেঁকে নেওয়া যায়, সেটাই হলো ফায়ারওয়াল। এর সাথেই অতবার কোশ্চেনে বলেছে অ্যান্টিভাইরাসের কাজ কি। তোমরা অ্যান্টিভাইরাসের নাম সকলে শুনেছো আর তোমরা এটার সাথে পরিচিত। তো অ্যান্টিভাইরাসের কাজ কি, অ্যান্টিভাইরাসের কাজ হলো কম্পিউটারে ভাইরাসের অনুপ্রবেশে বাধা সৃষ্টি করা। অ্যান্টিভাইরাসের কাজ কি, কম্পিউটারে ভাইরাস অনুপ্রবেশে বাধা সৃষ্টি করা। পরের কোশ্চেনে বলেছে স্প্যাম মেইল কাকে বলে। তোমরা স্প্যাম মেইল হয়তো ইমেলে দেখেছো অনেকেই। এই স্প্যাম মেইল কাকে বলে, স্প্যাম মেইল হলো ইমেলে পাঠানো অপ্রাসঙ্গিক বার্তাকে ইমেলের একটি নির্দিষ্ট লোকেশনে দেখানো হয়, তাকে বলা হয় স্প্যাম মেইল। এর সাথে অতবার কোশ্চেনে বলেছে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার যার সাহায্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজা যায়। অর্থাৎ আমরা ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে হলে কি ব্যবহার করি, সার্চ ইঞ্জিন ব্যবহার করি। সার্চ ইঞ্জিন কোনগুলো, সার্চ ইঞ্জিন হলো google.com, yahoo.com। আমরা সাধারণত সার্চ করার সময় কোনো কিছু খোঁজার জন্য কোথায় যাই, গুগলের কাছে যাই বা ইয়াহুর কাছে যাই। তো সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার যার সাহায্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বা ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজা যায়। পরের কোশ্চেন বলেছে HTML এ কোনো টেক্সটকে চলমান করতে কি ট্যাগ ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা অনেকটা সেম কোশ্চেন, জাস্ট HTML এ কোনো টেক্সটকে চলমান করতে কি ট্যাগ ব্যবহার করা হয়, মার্কিউই ট্যাগ ব্যবহার করা হয়। সেম ভাবে এখানে বলেছিল মার্কিউই ট্যাগের কাজ কি, কোনো টেক্সট বা চিত্র বা ছবিকে চলমান করা। পরের কোশ্চেন বলেছে ISDN এর পূর্ণ নাম কি বা সম্পূর্ণ নাম কি। আগের দিনও এই কোশ্চেনটি ছিল। এই কোশ্চেন ISDN এর সম্পূর্ণ নাম কি, ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। ইন্টিগ্রেটেড
সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বেলার জন্য, একটু ভালোভাবে এটি পড়ে নিও। ISDN এর ফুল ফর্ম কি তাহলে? ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেন খুবই ইজি কোশ্চেন, দুটি ওয়েব ব্রাউজারের নাম কি? তোমরা সবাই ওয়েব ব্রাউজার ব্যবহার করো, তার ভিতরে একটি খুব কমন যে ওয়েব ব্রাউজার সেটি হচ্ছে গুগল ক্রোম। এবং এছাড়াও যদি বলে ওয়েব ব্রাউজারের নাম, তাহলে তোমরা বলতে পারো ওপেরা, তোমরা বলতে পারো সাফারি বা নেটস্কেপ নেভিগেটর, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো সব হচ্ছে এক একটি ওয়েব ব্রাউজার। পরের কোশ্চেন, ডেটা ডিকশনারি কি? ডেটা ডিকশনারি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেটা ডিকশনারি হলো DBMS এ একটি বিশেষ ফাইল বা অভিধান, যেখানে সমস্ত ফাইলগুলির তালিকা, ফিল্ডের নাম, ধরন বা সেটার যত রেকর্ড আছে সেই রেকর্ড সংখ্যা বইয়ের সূচিপত্রের ন্যায় সঞ্চিত থাকে, যাতে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে ডেটা খুঁজে পাওয়া যায়, তাকেই বলা হয় ডেটা ডিকশনারি। এর সাথে একটি কোশ্চেন আছে, লজিক্যাল স্কিমা বলতে কি বোঝো? লজিক্যাল স্কিমা কি? DBMS দ্বারা নির্ধারিত ডেটা স্ট্রাকচার অনুযায়ী উপস্থিত স্কিমা যা কম্পিউটার সিস্টেমের সাহায্যে বোধগম্য হয়, সেই স্কিমাকেই বলা হয় লজিক্যাল স্কিমা। তো লজিক্যাল স্কিমা কি? লজিক্যাল স্কিমা বেসিক্যালি একটা স্কিমা যা কম্পিউটার সিস্টেমের সাহায্যেই আমরা বুঝতে পারি, এই ধরনের স্কিমাকে বলা হয় লজিক্যাল স্কিমা। পরের কোশ্চেন বলেছে MS Excel 2007 এ 4টি ডেটা টাইপের নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিম্পল কোশ্চেন। তো এখানে বলেছে MS Excel এর 4টি ডেটা টাইপের নাম। MS Excel এর 4টি ডেটা টাইপের নাম কি কি হতে পারে? একটি হতে পারে নাম্বার, অপরটি তোমরা লিখতে পারো টেক্সট, অপরটি লিখতে পারো ডেট, টাইম, পার্সেন্টেজ, এরকম অনেক, বা সাইন্টিফিক, এরকম ধরনের অনেক ডেটা টাইপ আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো 4টি যে কোনো লিখে দিলেই হলো। পরের কোশ্চেনে বলেছে HTML এ বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম কি? আমরা HTML এ বডি ট্যাগের একটি অ্যাট্রিবিউটের নাম সকলেই জানি, সেটি হলো বিজি কালার। আর অ্যাট্রিবিউট কোনটি? কোনো ট্যাগের ভিতরে ট্যাগের সাথে স্পেস দিয়ে আমরা যেটি লিখি সেটাই হচ্ছে ওই ট্যাগের অ্যাট্রিবিউট। যেমন আমরা বডি ট্যাগের ভিতরে স্পেস দিয়ে লিখি বিজি কালার, আর এই কারণেই এই বিজি কালার হচ্ছে বডি ট্যাগের একটি অ্যাট্রিবিউট। তো এরকম ভাবে আমাকে বলেছে বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। একটা তো আমরা পেয়েই গেলাম বিজি কালার, অপরটি কি? অপর হতে পারে বডি ট্যাগের আরো একটি অ্যাট্রিবিউট কি? বডি ট্যাগের আরো একটি অ্যাট্রিবিউট হতে পারে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ছাড়াও তোমরা লিখতে পারো লিঙ্ক, এটাও একটা বডি ট্যাগের অ্যাট্রিবিউট। তো আমরা 3টে বডি ট্যাগের অ্যাট্রিবিউটের নাম জেনে গেলাম, একটি হলো বিজি কালার, একটি ব্যাকগ্রাউন্ড, অপরটি হলো লিঙ্ক। লাস্ট কোশ্চেন আছে ইন্টারনেটের দুটি সুবিধা উল্লেখ করো। ইন্টারনেট তোমরা সকলেই ব্যবহার করো, তোমরা সকলেই জানো ইন্টারনেটের সুবিধা কি, এটা নতুন করে বলে দিতে হবে না, তাও বলে দিচ্ছি। ইন্টারনেটের সুবিধা কি? শিক্ষামূলক ও গবেষণামূলক কাজে ইন্টারনেট থেকে আমরা নানাবিধ তথ্য সংগ্রহ করতে পারি। এছাড়া আর কি করতে পারি? অবসর সময়ে বিনোদনমূলক কাজে গান শোনা, ভিডিও দেখা ও গেমস খেলার ক্ষেত্রেও আমরা ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকি। এছাড়া কি? বাড়িতে বসে চিকিৎসাদের বিভিন্ন পরামর্শ আমরা ইন্টারনেটের সাহায্যে নিয়ে থাকি। এগুলোই তোমরা বানিয়েও লিখতে পারো ইন্টারনেটের দুটি সুবিধা কি। পরের কোশ্চেন বলছে নেটওয়ার্কের দুটি সুবিধা লেখো। বেসিক্যালি দুটোই প্রায় লিঙ্ক আপ কোশ্চেন। নেটওয়ার্কের সুবিধা কি হতে পারে? নেটওয়ার্কের সাহায্যে আমরা কি করতে পারি? তথ্য আদান প্রদান করতে পারি, কোনো ধরনের তথ্যের সুরক্ষা প্রদান করতে পারি। এছাড়া কি? একটি তথ্য একই সাথে একাধিক ব্যবহারকারী যদি একটি নেটওয়ার্কের মধ্যে থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারি। মনে করো একটি ইন্টারনেট কানেকশন বা তোমার বাড়িতে একটি ওয়াইফাই আছে এবং সেটির মাধ্যমে সেই ডেটাটাকে একসাথে একাধিক ব্যক্তি ব্যবহার করছে। এটি কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? বিকজ এটি একটি নেটওয়ার্কের মধ্যে আছি আমরা, এই জন্য একটি ডেটা সকলে মিলেই ব্যবহার করতে পারছি। তো এটাকেও বলতে পারো একটি তথ্য একই সাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করার জন্য নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে নেটওয়ার্কের সুবিধা। তো এই ছিল তোমাদের টোটাল MCQ ও SAQ সলভ মডেল কোশ্চেন সেট 2 এর। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং কোনো ধরনের কিছু নিউ কিছু জানার থাকলে বা বোঝার থাকলে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।